দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান প্রায় 2 বছর ধরে আছেন বাংলাদেশের বাইরে। আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য 2024 সালে তার দলের পতনের পর আর বাংলাদেশে ফিরতে পারেননি। এর মধ্যে বিএনপি ক্ষমতায় আসার পর সম্প্রতি সাকিবের দেশে ফেরা এবং বাংলাদেশ দলের হয়ে খেলার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। এমন আলোচনার মধ্যে খবর হলো সাকিব আল হাসান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন। সাকিব সহ আওয়ামী লীগের 7 জন সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে দিল্লিতে যান। সাকিব ছাড়া বাকি 6 জনের মধ্যে মৌলভীবাজার, শেরপুর, লক্ষ্মীপুর এবং চুয়াডাঙ্গার 1 জন ও ময়মনসিংহের 2 জন সাবেক সংসদ সদস্য ছিলেন। বৈঠকে ছিলেন এমন 3 জন সাবেক সংসদ সদস্য দাবি করেছেন, আলোচনায় আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ও দলটির ভবিষ্যৎ কর্মতৎপরতা নিয়ে আলোচনা হয়েছে। তাদের দাবি খুব শিগগিরই নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে আইনিসহ নানামুখী তৎপরতা শুরু করবে দলটি। প্রশ্ন হলো, বাংলাদেশের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুক্তির পর রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রচেষ্টা নিয়ে নানা মহলে আলোচনা শোনা যাচ্ছে। এরই মধ্যে শেখ হাসিনা সাকিব আল হাসান সহ 7 সাবেক এমপিকে দিল্লিতে ডেকে নিয়ে বৈঠক করলেন। এমন খবর আসলে কি বার্তা দেয়? বৈঠকে ছিলেন এমন কয়েকজন নেতা বলছেন, আওয়ামী লীগ রিফাইন্ড হবে, মানে বড় রকমের পরিবর্তন দলটিতে আসতে যাচ্ছে, তবে সেটি শেখ হাসিনার নেতৃত্বেই হবে, এমন ধারণাই তারা বৈঠকে পেয়েছেন। অন্যদিকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের সূত্র ধরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ে আগামী মাসের প্রথম দিকে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে পানি, সীমান্ত এবং বাণিজ্য সমস্যার সাথে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যু নিয়ে আলোচনা হবে। শিগগিরই যে এমন একটা বৈঠক হতে যাচ্ছে সে ইঙ্গিত 16 এপ্রিল দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল দিয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ওয়ানডে কিংবা টি20 অথবা টেস্ট, যে ফর্মেটই হোক না কেন, একসময় সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাই করা যেত না, কারণ এই অলরাউন্ডার একসাথে 2 ক্রিকেটারের সার্ভিস দিতেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আর বাংলাদেশে ফিরতে পারেননি। রাজনৈতিক পট পরিবর্তনের পর জাতীয় দলের হয়ে দেশের বাইরে 4টি টেস্ট খেলতে পেরেছিলেন তিনি। 2024 সালের অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা ছিল তার। সেই ম্যাচ খেলতে দেশের পথে রওনাও দিয়েছিলেন তিনি, কিন্তু পরে নিরাপত্তার অজুহাতে তাকে থমকে যেতে হয় মাঝপথে। অভিযোগ আছে, তখনকার অন্তর্বর্তী সরকার সাকিবকে দেশে ফিরতে দেয়নি। অন্তর্বর্তী সরকার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আপত্তির কারণে সাকিবের তখন দেশে ফেরা সম্ভব হয়নি। সেই থেকে সাকিবের ক্যারিয়ারের অনিশ্চয়তার দোলাচলে তুলছে। পরবর্তীতে নানা সময় বিভিন্ন সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন, দেশের মাঠ থেকেই তিনি ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান। সবশেষ বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। সেই সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, সর্বোচ্চ মঞ্চে খেলার তাড়না আগের মতোই আছে তার, আপাতত বাংলাদেশে ফিরে খেলতে চান। খেলার পাঠ শেষ হয়ে গেলে ফের রাজনীতিতে জড়িত হওয়ার ইচ্ছা আছে তার। বাংলাদেশের ক্রিকেট থেকে সাকিব গত 2 বছরে অনেক দূরে থাকলেও তাকে নিয়ে আলোচনা থেমেছিল না। সেই প্রসঙ্গের পালে আরো জোর হাওয়া লাগে গত জানুয়ারিতে। বিসিবি সেই সময়ের পরিচালনা পর্ষদের সভা শেষে তখনকার পরিচালক আমজাদ হোসেন জানিয়েছিলেন, সাকিবকে আবার তারা জাতীয় দলের জন্য বিবেচনা করবেন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জিতে সরকার গঠনের পর সে আলোচনা আবারও সামনে আসে। বিসিবির পরিচালক আসিফ আকবর জানিয়েছিলেন, সাকিবের মামলার ফাইল নিয়ে কাজ চলছে এবং দ্রুতই তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে কিছুটা ভিন্ন সুর শোনা গেছে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কণ্ঠে। তিনি জানিয়েছিলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নিরাপরাধ প্রমাণ করতে পারলে সাকিব ও মাশরাফি বিন মুর্তজা আবার দেশের মাটিতে খেলতে পারবেন। তবে নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে সোজা সাপটা মন্তব্য করেছেন
সাকিব বলেছেন, বিচার প্রক্রিয়া কত দ্রুত শেষ হবে তা সিস্টেমের সদিচ্ছার বিষয়। তার মতে তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলোর কোনো প্রমাণ নাই, কোনো ভিত্তি নেই, এটা সবাই বলছে, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে। বাংলাদেশের সিস্টেমে চাইলে দ্রুততম সময়ে শেষ করতে পারে, আবার অনেক সময় নিয়েও শেষ করতে পারে। এটা হচ্ছে সরকারের সদিচ্ছার বিষয়। দর্শক, সাকিবের বিরুদ্ধে যে ঘটনার জন্য হত্যা মামলা দায়ের করা হয়েছিল সে সময় তিনি কানাডায় টি10 ফ্রাঞ্চাইজি লিগ খেলছিলেন। সাকিবের দেশে ফেরা না ফেরা কিংবা বাংলাদেশের হয়ে খেলবেন কি খেলবেন না, সাকিব ভক্তদের মাঝে এমন আলোচনার মধ্যে খবর হলো সাকিব আল হাসান দিল্লিতে গিয়েছেন। সেখানে তিনি দেখা করেছেন দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে। সাকিব আল হাসানের সাথে আওয়ামী লীগের আরো 6 জন সংসদ সদস্য দিল্লিতে গিয়েছিলেন। এই 6 জন সাবেক সংসদ সদস্য এখন কলকাতায় আছেন। এরা হলেন মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ময়মনসিংহ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের সাবেক এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, শেরপুর সদর আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেন ছানু, লক্ষ্মীপুর 2 আসনের সাবেক এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন ও চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক এমপি আলী আজগর টগর। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা গত 2 বছর ধরে দিল্লিতে দলীয় নেতাদের ডেকে নিয়ে বিভিন্ন সময় বৈঠক করেছেন। প্রায় এই ধরনের বৈঠক হয়, সেসব বৈঠকে বিভিন্ন দিক নির্দেশনা তিনি দিয়ে থাকেন। তবে এবারের বৈঠকটি এমন এক সময় হয়েছে যেখানে কয়েকদিন আগে বাংলাদেশের জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করা হয়। আবার একই সময় বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে 6 দিনের মধ্যে জামিন দেওয়ার ঘটনাও ঘটেছে। এরপর থেকে বাংলাদেশে নানা মহলে আলোচনা চলছে শিরীন শারমিনকে সামনে রেখে একটি রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা শুরু হতে পারে। এমনকি কেউ কেউ শিরীন শারমিন কি জোহরা তাজউদ্দিনের ভূমিকা নিতে পারবেন কি না সে সম্ভাবনার কথাও তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন কলামও লিখছেন। আবার বাংলাদেশের একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, শেখ হাসিনার অসম্মতি থাকায় রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের চেষ্টা 2 দফা ভেস্তে গেছে। শেখ হাসিনার সাথে বৈঠকে ছিলেন দলটির এমন 3 জন সাবেক এমপি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রিফাইন্ড আওয়ামী লীগের গুঞ্জন, শিরীন শারমিনের জামিন, দলের বর্তমান অবস্থা, এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের যে কথাটি উঠে এসেছে সেটি সত্যি নয় বলে তারা দাবি করেছেন। ইতিমধ্যে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের অনেকগুলো জেলা ও উপজেলা এবং থানা কমিটি করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা এমপিদের সাথে তাদের নিজ নিজ জেলায় কমিটি গঠন নিয়ে কথা হয়েছে। এই 3 সাবেক এমপি দাবি করেছেন, নির্বাচনের আগে থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর মিছিল করা প্রায় বন্ধ ছিল, কিন্তু এখন নতুন করে মিছিল করার সিদ্ধান্ত হয়েছে। 17 এপ্রিল বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় মিছিলের খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা 3 এমপি বলেছেন, তাদেরকে জানানো হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর রিফাইন্ড বা পুনর্গঠন এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে সেটি এখন যেভাবে শেখ হাসিনার নির্দেশে চলছে সেভাবেই আওয়ামী লীগের কমিটিও পুনর্গঠন হবে বলে তারা দাবি করেছেন। সেক্ষেত্রে রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা শোনা যাচ্ছে সেটি ঠিক নয় বলে তারা দাবি করেছেন। দর্শক, এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির মরিশাস যাওয়ার পথে ভারত সফর করেছিলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঠিক কোন কোন বিষয় নিয়ে এই সফরে আলোচনা হয়েছিল তা জানানো হয়নি। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই 2 দিনের সফরে গঙ্গা পানি চুক্তি, জ্বালানি সাহায্য সহ নানা ইস্যু নিয়ে আলোচনা হয়েছিল বলে জানানো হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশ ভারতের কাছ থেকে শেখ হাসিনার আমলে বসানো পাইপলাইন দিয়ে ডিজেল চেয়ে আসছে। সব মিলে মার্চ থেকে এপ্রিলের 14 তারিখ পর্যন্ত ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে সর্বমোট 30,000 মেট্রিক টন ডিজেল এসেছে। সবশেষ গত 14 এপ্রিল ভারতের নুমালীগড় থেকে এই পাইপলাইনের মাধ্যমে 8,000 মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসেছে। খলিলুর রহমানের সফর নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আলোচনায় তোলা হয় বাংলাদেশের পক্ষ থেকে। এ নিয়ে ভারতের পক্ষ থেকে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। 17 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন,
বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা বাংলাদেশের এই অনুরোধটি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনদের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে। সূত্রগুলো বলছে, ঠিক একই ধরনের কথা ভারতের পক্ষ থেকে গত অন্তর্বর্তী সরকারের আমলেও বলা হয়েছিল। গত বছরের 26শে নভেম্বর ঠিক একই প্রশ্নের জবাবে একই রকম উত্তর দিয়েছিলেন জয়সওয়াল। বলেছিলেন, নাগরিকত্ব ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি অনুরোধ ভারতের বিচারিক ও কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচাই করা হবে। জয়সওয়াল তখনও বলেছিলেন, তারা বাংলাদেশ থেকে এমন একটি অনুরোধ পেয়েছেন, বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে। তারা সব স্টেক হোল্ডারের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেবেন। দিল্লির একাধিক সূত্র বলছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুটির চেয়ে ভারতের কাছে গুরুত্বপূর্ণ হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ইস্যুটি। 16 এপ্রিলের ব্রিফিংয়ে রণজিৎ জয়সওয়াল সেই ইঙ্গিতে দিয়েছেন, বলছেন ভারত বাংলাদেশের সমস্ত ঘটনা প্রবাহ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন। জয়সওয়াল আশা করেছেন, উভয় পক্ষের বিস্তারিত মতামত ও অবস্থান জানতে শিগগিরই একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকের পরদিনই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইনটি বাংলাদেশের সংসদে পাশ হয়। প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকারের আমলে যখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, তখন ভারতই প্রথম কোনো দেশ যারা আনুষ্ঠানিকভাবে এর বিরোধিতা করে প্রতিক্রিয়া জানিয়েছিল। তাহলে এবার কেন ভারত চুপ আছে? সূত্রগুলো বলছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ হবে 23 ও 29 এপ্রিল। এরপর মে মাসের শুরুর দিকে ভারত ও বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে। পশ্চিমবঙ্গের নির্বাচনে যেহেতু বাংলাদেশ একটা বড় ইস্যু, সে কারণে ভারত এখন বাংলাদেশ ইস্যুতে কোনো বার্তা দিতে চায় না। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।